খাবার হোটেলে এসে অসভ্যতাম করায় কাবিরকে কষে থাপ্পড় মারল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরামের অফিসে কর্ণ চ্যাটার্জি এলে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে অপমান করতে শুরু করে। বলতে থাকে, এখানে আসার আপনার কোনো অধিকার নেই, কারণ কারণ আপনি যে শেয়ার হোল্ডার ছিলেন সেখান থেকে আপনাকে ক্যান্সেল করে দিয়েছি আমি। আপনার আর কোনো রকম কোনো অধিকার নেই এখানে আসার। এ কথা শুনে দেখা যায় রেগে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তার মানে কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো? এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি কি বলতে চাইছি সেটা না নাই জানলেন, সেটা জানার তো কোনো রকম কোনো প্রয়োজন নেই, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে এভাবে কথা কেন বলছো। তুমি তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি একটা সময় কি ছিলে আর এখন তোমাকে কি করেছি আমরা। তখনই পরশুরাম বলে, হ্যাঁ জানি, আগে আমি অনেকটাই অনেকটাই গরিব ছিলাম, আমার দিন এনে দিন খেতে হতো, কিন্তু এখন এখন সেই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর সেই অভ্যাসটা নেই। জানেন আপনার শরীরের এই স্যুট আর আমার স্যুটের মধ্যে কতটা পার্থক্য? আপনার এই স্যুটটা মধ্যবিত্তরা ওই যে শপিং এ গিয়ে ওখানে সিরিয়াল ধরে কেনে, আর আমার এই স্যুটটা আমি আমি অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। এই স্যুটটার কতটা দাম আপনার কোনো ধারণা আছে? এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যাবে কাবির রেগে গেলে ঠিক তখনই পরশুরাম কাবিরকে থাপ্পড় মারতে যায় আর বলতে থাকে, বলেছি না যখন বড়রা কথা বলবে তখন বাচ্চারা একদম কথা বলবে না। এখানে বড়দের কথা হচ্ছে, তুমি কেন কথা বলতে আসছো? কাবির, কি বোঝাতে চাইছো তুমি? তুমি একদম কথা বলবে না। তখনই এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু একদম ঠিক করছো না। এরপরে কাবির আবার কথা বললে ঠিক তখনই রেগে গিয়ে কাবিরকে কাবিরকে মারতে থাকে পরশুরাম আর বলতে থাকে, এখানে বড়দের কথা হচ্ছে, বড়দের কথার মাঝখানে ছোটরা কথা বললে একটু তো মার খেতেই হবে, একটু তো আদর যত্ন পেতেই হবে, তাই না কাবির? এ কথা শুনে কাবির বলতে থাকে, তুমি একদম ঠিক করলে না, তুমি আমার গায়ে হাত তুলে একদম ঠিক করলে না। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি আমার সামনে আমার ছেলেকে মারছো, তোমার এত বড় সাহস কোথা থেকে হয়? তখনই পরশুরাম বলে, সাহসের কি দেখলেন? সাহস তো কেবলমাত্র শুরু, এখনো এখনো সাহসের আপনি কিছুই দেখেননি। আমি যদি শুরু করি তবে আপনার কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আচ্ছা, আমি আমি যেটা করতে পারি আপনার কি কোনো ধারণা আছে? আমি চাইলে আপনাদের এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কারণ এই কোম্পানির সিইও আমি। আমি চাইলেই আপনাদের এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, আপনারা কোনোভাবেই কিচ্ছু করতে পারবেন না। তখনই এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, একদম বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না, তোমার কোনো কোনো রকম কোনো রাইট নেই। তখনই পরশুরাম বলে, আমার কি রাইট আছে কি নেই সেটা আমি খুব ভালো করেই জানি। আমি চাইলে এখানে যজ্ঞ বাঁধিয়ে দিতে পারি, এখানে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতে পারি, আপনাদের কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি একদম ঠিক করলে না, একদম নয়। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি কি করলাম না করলাম সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এটা নিয়ে এতটা ভাবতে হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে এসে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো হবে না। তাই এখান থেকে ভালোই ভালোই চলে যান, এখান থেকে ভালোই ভালোই চলে গেলেই আপনার মঙ্গল। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এরপরেই পরশুরাম বলে, এখান থেকে বেরিয়ে গেলে আপনাকে আর হসপিটালে যেতে হবে না, আর যদি এখান থেকে না বেরোন তবে এমন অবস্থা করব হসপিটালে যেতে হবে আপনাকে। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না পরশুরাম। তখনই পরশুরাম বলে, আমি যেটা বলছি একদম ঠিক বলছি, এখান থেকে বেরিয়ে যান বলছি, দূর হাঁটুন। এরপরেই তটিনী ফোন করলে পরশুরাম বলতে থাকে, আসলে আসলে একজন সাপ্লায়ারের সঙ্গে কথা বলছিলাম। এই কথা শুনে তটিনী বলে, কোন সাপ্লায়ার? তখনই পরশুরাম বলে, ওই তো কর্ণ চ্যাটার্জি, মিস্টার কর্ণ চ্যাটার্জি আমার কোম্পানিতে এসেছিল ডিল করতে, আমি তার ডিলটা ক্যান্সেল করে দিয়েছি, সাপ্লাইটা আমি নিতে রাজি নই। এই কথা শুনে তখন কর্ণ চ্যাটার্জি রেগে যায়। এরপরে পরশুরাম ফোন কেটে দিয়ে কর্ণ চ্যাটার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। বলতে থাকে, এখান থেকে বেরিয়ে যান, আর তা না হলে আমার হাতের কথা তো আপনি খুব ভালো করেই জানেন, আমার হাত যদি একবার আপনার গর্দানে পড়ে যায় তবে কিন্তু আর কোনোভাবে ছাড়াতে পারবেন না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে
বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন, বেরিয়ে যান। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে ছাড়বো না, একদম ছাড়বো না। এর জবাবদিহি তোমাকে করতে হবে। আমার সঙ্গে যে ব্যবহারটা করলে তুমি, এই ব্যবহারের জবাবদিহি পুরোপুরি ভাবে তোমাকে করতে হবে, এই কথাটা মাথায় রেখো। এ কথা শুনে তখন কাবির বলে, ড্যাড চলে এসো, এখানে থেকে অযথা সময় নষ্ট করো না। এদিকে তটিনী ফোনের বাইরে সবকিছুই শুনতে থাকে, ফোনের উপাস থেকে সবকিছু শুনতে থাকলে তখনই দেখা যাবে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আমার আমার ওয়াইফ ফোন করছে, আমি আমার ওয়াইফের সঙ্গে এখন কথা বলবো, আমি এখন বিজি আছি, আপনারা চলে গেলে ভালো হয়। কথাটা কি কানে যাচ্ছে না আপনাদের? আপনাকে বারবার বলছি এখান থেকে বেরিয়ে যান, তবে না গিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছেন নির্লজ্জের মতো? এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি চলে গেলে তখনই পরশুরাম বলে, যা ঝাড় দিয়েছি না, উনি আর কখনো আমার সামনে কথা বলতে আসবে না। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, কোথায় তুমি, কখন বেরোবে? আমি তো বাচ্চাদের নিয়ে যাচ্ছি, তুমি কি আবার গাড়ি নিয়ে আসবে নাকি? তখনই পরশুরাম বলে, না তটিনী, আমি কোনোভাবেই ওই গাড়িটা নিয়ে যাব না, আমার বাসই ভালো, আমি বাসেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি কখনো কখনো টাকার কাছে বিক্রি হব না। এই শিবপ্রসাদ গাঙ্গুলি কখনো বিক্রি হতে পারে না। আর তুমিও কখনো নিজেকে বিক্রি করো না তটিনী। আমরা যেরকম সাধারণ জীবনযাপন করি সেরকম জীবনযাপন করাই ভালো। এদিকে পরশুরামের পিয়ে সবকিছু শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি ওনার ভালোবাসাটা দারুণ, ওনাদের জুটিটা সত্যি না বলার মতো, এতটা এতটা ভালো, সত্যি বলে বোঝানো যাবে না। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তটিনী চিন্তা করো না, একদম চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি বরং বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো, আমি এখান থেকে বেরোচ্ছি। অফিসে আমার এক সেট কাপড় রাখা আছে, আমি সেই কাপড়টা পরে তারপরে বেরিয়ে যাব, ঠিক আছে? তখনই তটিনী বলে, ঠিক আছে। এরপরে লাট্টু বলে, পা আমরা কি মাটন খাবো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ রে পাগল, তোরা মাটন খাবি। এরপরে ফোনটা কেটে দিয়ে তটিনী বলতে থাকে, চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমাদের তো আবার ওখানে যেতে হবে, তোর পা চলে আসবে। এরপরে দেখা যাবে পরশুরামের পিএ বলতে থাকে, স্যার আপনি আপনি ড্রেস চেঞ্জ করে কোথায় যাবেন? তখনই পরশুরাম বলে, আসলে আজকে আমাদের অ্যানিভার্সারি, আমরা প্রত্যেকবার অ্যানিভার্সারিতে একটি একটি রাস্তার ধারে দোকানে গিয়ে, সেখানে গিয়ে পরিবার মিলে সবাই এই খাওয়া দাওয়া করি, অনেক অনেক মজা করি, এটুকুই। তাই তাই আজকে আমাকে যেতে হবে, কারণ আজকে আমার বিবাহ বার্ষিকী। এই কথা শুনে পিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যি স্যার, আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এরপরে পরশুরাম বলতে থাকে, শোনো, তোমার মাইনেটা আমি বাড়িয়ে দেবো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, কখনো নিজেকে লোভী বানাবে না, কখনো লোভ করবে না। যত লোভ করবে ততই শেষ হয়ে যাবে। লোভ মানুষকে একদম শেষ করে দেয়। লোভ মানুষকে এমন ভাবে গেড়ে ধরে, সেটা কখনো মানুষ বুঝতে পারে না। এরপরে দেখা যাবে তটিনী, লাট্টু, পিকু ও পরশুরাম হোটেলে চলে আসে। সেখানে এসে টেবিল চাইলে তখনই সেখানে থাকা ম্যানেজার বলতে থাকে, কই রে, 5 নাম্বার টেবিলটা খালি করে দে। স্যার, স্যার আপনারা ওই টেবিলটাতেই বসুন, বাচ্চা নিয়ে ওই টেবিলটাতে বসা ভালো হবে। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, সত্যি আমাদের আমাদের এইরকম জীবনে যাতে সারাটা জীবন চলে যায়, আমরা কখনো কখনো কোনোভাবে রিচ হতে চাই না। আমার ও বাড়িতে দম বন্ধ হয়ে আসে, আমি চাই আমাদের সেই 600 স্কয়ার ফিটের ফ্ল্যাটটাতে ফিরে যেতে, আমার একদমই আর ভালো লাগছে না। তখনই পরশুরাম বলে, চিন্তা করো না তটিনী, আর মাত্র কটা দিন। এরপরে দেখা যাবে লাট্টু ও পিকু বলতে থাকে, পা মাম্মি, তোমরা তোমরা কি নিজেরা নিজেরা আমাদেরকে মাটন খাওয়াবে? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, হ্যাঁ তোদেরকে বলে এনেছি মাটন খাওয়াবো, তবে মাটন খাওয়াবো। এরপরে দেখা যাবে লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমি কিন্তু মাটনই খাবো। এরপরেই তটিনী বলতে থাকে, হ্যাঁ রে, বলেছি যখন মাটন খাওয়াবো তখন তো মাটন খাওয়াতে চেয়েছি, কিন্তু পিকু, তোর আজকে মাটনের প্রতি কোনো রকম কোনো মন নেই কেন? তোর মনটা কেমন কেমন খারাপ লাগছে? তখনই পিকু বলে, মাম্মি, প্রত্যেকদিন তো মাটন খেয়েই আসছি, প্রত্যেকদিন খেতে কি আর ভালো লাগে বলো তো? প্রত্যেকদিন খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না। তখনই এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, দেখেছো, আমাদের ছেলে মেয়েগুলো নিজেদের মধ্যে পার্থক্য খুঁজতে শিখে গেছে। এরপরে দেখা যাবে লাট্টু বলে ওঠে, পা আজকে তুমি মাম্মিকে গিফট করবে না? তখন এই কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ পা, আমি তোমার মাম্মিকে আজকে গিফট করব। এরপরেই লাট্টু পিকু বলে ওঠে, তবে মাম্মির জন্য কি এনেছো দেখি? ডায়মন্ড রিং নিশ্চয়, না হলে বড় একটি গাড়ি কিংবা বড় একটি বাড়ি। এ কথা শুনে
তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তোরা এরকম করে কেন বলছিস? তোদের এই কথাগুলো বলার কারণ কি? তোদের কেন মনে হলো তোদের পা আমাকে ডায়মন্ড রিং কিংবা বড় একটি কার কিংবা বড় একটি ফ্ল্যাট গিফট করবে? তখনই পিকু বলে, কারণ আমাদের পা তো এখন অনেক রিচ, তাই না? আমাদের বন্ধুদের পায়েদের মতো অনেক রিচ। আমাদের পা তো এখন অনেক অনেক বড় লোক, ও পায়ের কাছে অনেক টাকা, তাই ভাবলাম পা যদি তোমাকে এগুলোই গিফট করে। তখনই এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, না পা, না না বাবা, আমি তোমাদের মাম্মিকে এসব কিছু গিফট করব না। আমি আমি তো তো টাকা নেই আমার কাছে, আমি তো রিচ নই, তাই না? আমি যে আগে যেরকম ছিলাম ঠিক সে একই রকম রয়েছি। এ কথা শুনে তটিনী বলতে থাকে, দেখতে পেয়েছো ওদের ওদের চোখ মুখগুলো কেমন অদ্ভুত হয়ে গেছে? ওদের চোখ মুখগুলো কেমন একটা অদ্ভুত লাগছে, ওদেরকে দেখে বুঝতে পারছো তুমি কিছু? তখনই এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ তটিনী, আমি বুঝতে পারছি ওদেরকে। ওদেরকে দেখে আমি বুঝতে পারছি যে ওরা নিজেদেরকে নিজেদেরকে ভুলে যাচ্ছে। ওরা নিজেদের নিজেদের সবকিছু ভুলে গিয়ে ওরা ওভারের কালচার ধরার চেষ্টা করছে। এরপরে দেখা যাবে লাট্টু পিকু বলতে থাকে, কিন্তু পা, তুমি তো অনেক রিচ, আমরা তো জানি। আমাদের আয়ুষী মাসি বলেছে যে তোদের পা এখন অনেক রিচ হয়ে গেছে, আগের থেকে অনেক রিচ, আমার বন্ধুদের বাবাদের থেকেও অনেক রিচ। এই কথা শুনে তখন পরশুরাম বলে, না বাবা, আমি আমি রিচ হইনি, আমি আগে যেমনটা ছিলাম ঠিক একই রকমই আছি। আমার আমার কোনো রকম কোনো রিচ হওয়ার কোনো প্রয়োজন নেই কিংবা ইচ্ছে নেই। তোমরা কখনো নিজেদের এরকম কিছু ভাববে না। তখনই দেখা যাবে এ কথা শুনে পিকু বলতে থাকে, কিন্তু আমরা সত্যি ভেবেছিলাম যে তুমি হয়তোবা মাম্মির জন্য কোনো একটা বড় গিফট নিয়ে এসেছো। এরপরে দেখা যাবে তটিনীকে চোখ বন্ধ করতে বলে পরশুরাম। চোখ বন্ধ করতে দেখা যাবে পরশুরাম একটি একটি গোল্ডের আংটি বের করে তটিনীর হাতে পরিয়ে দেয়। এরপরে তটিনীকে বলতে থাকে, তটিনী চোখ খোলো। এরপরে তটিনীর চোখ খুলে আর আংটিটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, গোল্ডের আংটি? তুমি এই আংটিটা বানানোর টাকা কোথায় পেলে? তুমি তুমি কি ওভারের কোনো টাকা নিয়েছো? যদি ওভারের কোনো টাকা হয়ে থাকে তবে আমি কোনোভাবে এই আংটিটা নিতে পারবো না। তুমি এই আংটিটা ফেরত দিয়ে ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দাও। এই আংটিটা আমি কোনোভাবেই নেব না। এ কথা শুনে তখন পরশুরাম বলতে থাকে, না তটিনী, একদম আংটি হাত থেকে খুলবে না। আমি আমি ওভারের একটা টাকাও নিইনি। তুমি যে আমাকে চেন গিফট করেছিলে সেই চেনটা দিয়ে ভেঙে আমি এই আংটিটা গড়িয়েছি। তুমি যদি এই আংটিটা খুলে দাও তবে আমি অনেক কষ্ট পাবো। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কি বললে? তুমি তোমার চেন ভেঙে আমার জন্য আংটি গড়িয়েছো? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমি আমি যা করেছি তোমার জন্য করেছি। আমার তো সেরকম সামর্থ্য নেই, আর অনেকদিন আমি তোমাকে কিছু দিতেও পারি না। শুধুমাত্র বছরে দুটো শাড়ি, এছাড়া কি আর কিছু দিয়েছি বলো? এরপরেও তো তুমি আমার সঙ্গে এতটা বছর ভালোবেসে কাটিয়ে দিয়েছো। লাভ ইউ, লাভ ইউ ডার্লিং, আমার সঙ্গে এতটা বছর এভাবে নিঃসন্দেহে কাটানোর জন্য। তখনই এই কথা শুনে তটিনী বলে, সত্যি তুমি যে আমাকে এতটা ভালোবেসে আগলে রাখবে আমি কখনোই ভাবতে পারিনি। এতটা বছর হয়ে গেছে আমাদের বিয়ের, কিন্তু এখনো আমাদের ভালোবাসা একটুও এক বিন্দুও কমেনি। আমি আমি এটার জন্য গর্ববোধ করি। এরপরেই পরশুরাম বলতে থাকে, কিন্তু কিন্তু আমাদের কিন্তু আর কখনো এসব নিয়ে ভাবলে চলবে না। এরপরে দেখা যাবে সেখানে আসে কাবির। কাবির এসে বলতে থাকে, বড় একটা ডিলের জন্য এলাম, ডিলটা করলে ভালোই হবে। তুমি যদি ডিলটা করতে রাজি থাকো তো অর্ধেক অর্ধেক ইনকাম তোমার আর অর্ধেকটা আমার। আসলে কাজটা বেআইনি, তুমি যদি সাহায্য করো তবে 50-50 ভাগ হবে। এ কথা শুনে পরশুরাম কষে থাপ্পড় মারে কাবিরকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোর লজ্জা করে না এখানে এসেছিস? এরপরে তটিনী গিয়ে কাবিরকে বলতে থাকে, তোমার এত বড় সাহস কাবির, তুমি এখানে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে কিনে নেওয়ার কথা বলছো? আমি তোমাকে এখানেই একদম পুঁতে ফেলতে পারি। এরপরে কাবির বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপরে দেখা যাবে বাবিন একটি ড্রিঙ্কসের বোতল ভেঙে এনে পরশুরামের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, এটা তোমার পেটে একদম ঢুকিয়ে দেব। তখনই পরশুরাম রেগে যায় আর বলতে থাকে, আমার হাত চলে তোমরা কোনোভাবে এখান থেকে ফিরতে